আচ্ছা, তাহলে আজকের আমাদের ক্লাস শুরু করি। দেখেন, এই ম্যাথটা একটু আমাদের ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। অর্থাৎ আমরা নর্মালি যেসব ম্যাথ দেখে থাকি ওইসব ম্যাথে এই টাইপের ল্যাঙ্গুয়েজ নর্মালি আমরা দেখতে পাই না। তো এটা আসলে কি ক্যালকুলেশন হবে, এটা একটু ডিফারেন্সটা আমি বলি। অন্যান্য ম্যাথে দেখেন দুইটা কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে জেনারেটর বা মোটর, এক কথায় মেশিনের নিজস্ব শর্ট সার্কিট ক্যাপাসিটি। আর একটা হচ্ছে সিস্টেমে কোনো একটা জায়গায় ফল্ট হয়েছে, সেই ফল্টের শর্ট সার্কিট ক্যাপাসিটি, অর্থাৎ শর্ট সার্কিট এমভিএ যেটা বলে। দুইটা কিন্তু দুই রকম জিনিস। আমরা অলরেডি কিন্তু শর্ট সার্কিট এমভিএ লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে ওই যে আইএফ বের করছিলাম। দেন আমরা ভোল্টেজকে কাজে লাগায় শর্ট সার্কিট এমভিএ বের করছিলাম, পরে হচ্ছে বেজ এমভিএ দ্বারা গুণ করে অ্যাকচুয়াল ভ্যালু বের করে ফেলছিলাম। তো এটা তো নর্মালি আমরা বুঝতেই পারতেছি কি। আজকের বিষয়টা বলতেছে যে এ জেনারেটিং স্টেশন এ হ্যাজ এ শর্ট সার্কিট ক্যাপাসিটি অফ এত। তা এই কথাটার মানে কি, যে একটা জেনারেটিং স্টেশন বলতে সহজ কথা আমরা বুঝে নিলাম যে এখানে কথার কথা ধরলাম যে একটা অল্টারনেটর আছে যার শর্ট সার্কিট এমভিএ এত, বি এর শর্ট সার্কিট এমভিএ এত, একটা ভোল্টেজে অপারেটিং করতেছে। ফাইন্ড দ্য শর্ট সার্কিট এমভিএ ইফ দে আর কানেক্টেড বাই এ কেবল অফ এত রিঅ্যাক্টেন্স পার ফেজ। তার মানে ওরা যদি ইন্টার কানেক্টেড হয়, এই মুহূর্তে শর্ট সার্কিট এমভিএ বের করো। তাহলে এই দুইটা কথার মানে কি? প্রথম শর্ট সার্কিট ক্যাপাসিটি আর শর্ট সার্কিট এমভিএ, দুইটার ভিতরে আসলে পার্থক্য তো কোথায়? দেখেন, এটা হচ্ছে একটা জেনারেটর, এটা হচ্ছে একটা জেনারেটর। শর্ট সার্কিট ফাইন্ড দ্য শর্ট সার্কিট এমভিএ ইফ দে আর ইন্টারকানেক্টেড বাই এ কেবল অফ এত। তাহলে এই যে এরা ইন্টারকানেক্টেড আছে। এবার মূল বিষয় হচ্ছে দুইটা টার্মিনাল, এই একটা, এই একটা, এই দুইটা টার্মিনালে কিন্তু ফল্ট ঘটতে পারে। যে কোনো সিস্টেমের শর্ট সার্কিট এমভিএ বলতে বোঝাবে যে ওই সিস্টেমে যদি ফল্ট ঘটে ম্যাক্সিমাম কি পরিমাণ আসলে শর্ট সার্কিট এমভিএ করা সম্ভব, সেটাই আমাদের অ্যান্সার করতে হবে। এখন কথা হইতে পারে যে ম্যাক্সিমাম কেন আমাদের জানতে হবে। তার কারণ কোনো একটা জায়গায় কি পরিমাণ ম্যাক্সিমাম ইফেক্ট ঘটতে পারে সেটার উপরেই ভিত্তি করে কিন্তু আমরা সার্কিট ব্রেকার বা ইত্যাদি ইত্যাদি এই অ্যারেঞ্জমেন্ট গুলা সেট করব। এজন্য আমাদের এইখানেও ফল্ট হইলে একটা শর্ট সার্কিট এমভিএ পাবো, এখানেও ফল্ট হলে আলাদা একটা শর্ট সার্কিট এমভিএ পাবো। আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম কোনটার জন্য পাবো। তাহলে এইটা হচ্ছে কোশ্চেন, যে শর্ট সার্কিট এমভিএ। তাহলে শর্ট সার্কিট ক্যাপাসিটি কোনটা বলতেছে? তো এদেরকে ধরেন এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, এটা ধরলাম এ আর এটা ধরলাম বি। তাহলে এই জেনারেটরকে আমরা বাইরে বের করে আনি। এই জেনারেটরটা দেখতে দেখেন এরকম, আমি যদি পার ফেজ আঁকি, মানে খুব সিম্পল ভাবে যদি পার ফেজ আঁকি, তাহলে এই জেনারেটর দেখতে এরকম পার ফেজ সার্কিট। থ্রি ফেজও আমরা জানি, এটা জাস্ট তিনটা ফেজ হবে। এই পার ফেজ দিলে বুঝতে ইজি হবে, এই জন্য আমি পার ফেজ আনছি। দেখেন এইটা হচ্ছে কিন্তু একটা জেনারেটর, এটা হচ্ছে সেই জেনারেটরের ইজি বলি, ইএ বলি, যাই বলি তাই। যেহেতু এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কে ইগনোর করতেছি, সো আমি রেজিস্ট্যান্সটা আঁকলাম না। মেশিনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ফলে ওইটাও আমরা দেই। আপাতত এটা হচ্ছে একটা জেনারেটর। আমরা এখানে কোনো একটা লোড কানেক্ট করে দিলে জেনারেটর সাপ্লাই দেওয়া শুরু করবে। কিন্তু কোন একটা জেনারেটরের শর্ট সার্কিট ক্যাপাসিটি বলতেছে 1000 এমভিএ। এই কথাটার মানে হচ্ছে এই জেনারেটর শর্ট সার্কিট অবস্থায় কি পরিমাণ এমভিএ সাপ্লাই দিচ্ছে, এটাই হচ্ছে কিন্তু এই কথাটার মানে। খেয়াল করেন, যদি একটা জেনারেটর আমি শর্ট করে দিই, দ্যাট মিন্স কোনো লোড নাই, এমত অবস্থায় টার্মিনাল শর্ট হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে যে কারেন্টটা ফ্লো করে সেটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট কারেন্ট ওই জেনারেটরের। আমি কিন্তু এই সিস্টেমের কথা বলতেছি না, আমি জাস্ট একটা জেনারেটরের কথা বলতেছি, যে একটা জেনারেটরের শর্ট সার্কিট এমভিএ জিনিসটা কি। এটা হচ্ছে যে এক্স এস হিসাবে আমরা চিনি। আপাতত যদি এখানে আমরা জি বলতেছি, ধরে নিলাম যে এক্স জি। এটা যদি এ হয়, আমি এ নামকরণ করে দিলাম জাস্ট বোঝার জন্য। দেন আমরা একটা সূত্র বুঝতে পারবো। এখানে খেয়াল করে দেখেন, যদি রেটেড অবস্থায় হয় তাহলে এইটা হচ্ছে এত। নর্মালি কিন্তু শর্ট সার্কিট টেস্ট গুলো আমরা রেটেড কন্ডিশনেই করে থাকি। তাহলে এটা হচ্ছে এত। এবার একটু খেয়াল করে দেখেন, এই সার্কিটের জন্য শর্ট সার্কিট ক্যাপাসিটি অথবা শর্ট সার্কিট এমভিএ জিনিসটা কি? সমান ভি ইন্টু আই।
এটাই। এখন যেহেতু ক্যাপাসিটি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ভ্যালু নির্দেশ করতেছে, আমরা আপাতত একটা কাজ করি, এদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঝামেলা বাদ দিয়ে দিই, সিম্পলি জাস্ট মান নিয়ে কথাবার্তা বলি। অ্যাঙ্গেল ক্যালকুলেশন করলো অ্যাঙ্গেল চলে আসবে, এটা সমস্যা না। এবার এই যে আইএসসি, এই জিনিসটা আবার কি? এই সার্কিটের আইএসসি মানে কত? ভি বাই জেড। জেড বলতে তো এক্স দিয়ে বোঝাচ্ছে, এই যে জে টার্ম টার্ম কিন্তু আমরা নিচ্ছি না হিসাবের সুবিধার্থে। তাহলে এখানে এইটা বলতে আসলে বোঝাচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, তার মানে ভোল্টেজ আমরা ওয়ান ধরে নিচ্ছি ডিভাইডেড বাই এক্স দিয়ে। তো ওয়ান ওয়ান তো সব ওয়ানই থাকতেছে। তার মানে দেখেন, আলটিমেটলি আমরা এক্স জি এ বলতে কি বুঝতেছি? এক্স জি এ বলতে বুঝতেছি এটা যদি সমানের এই পাশে পাঠাই দিই আর এটাকে যদি সমানের এই পাশে পাঠাই দিই, কত হয়? ওয়ান বাই শর্ট সার্কিট ক্যাপাসিটি। তার মানে সিম্পল হিসাব, যদি সবকিছু রেটেড অবস্থায় হয়, আবার আমি রিপিট করতেছি, সবকিছু রেটেড অবস্থায় হয়, নর্মালি শর্ট সার্কিট ক্যাপাসিটি রেটেড অবস্থায় হয়, যদি না কোশ্চেনে কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে। যদি রেটেড অবস্থায় হয়, তাহলে যে কোনো জেনারেটরের নিজস্ব যে রিঅ্যাকটেন্স আছে সেইটা সমান হবে ওয়ান ডিভাইডেড বাই ওই জেনারেটরের শর্ট সার্কিট ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে এইটা কেন বের করব? এর কারণ হচ্ছে আমরা যত ম্যাথ করছি এর আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথে জেনারেটরের রিঅ্যাকটেন্সের ভ্যালু দেওয়া থাকতো, পার ইউনিটে হোক অ্যাকচুয়ালে হোক যেভাবে হোক দেওয়া থাকতো। এই প্রশ্নে কিন্তু সেটা দেওয়া নাই, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে তো সেটা আমার জানা লাগবে। তাহলে আমরা সিম্পলি এই সূত্রের মাধ্যমে আমরা সেই জিনিসটা বের করে ফেলতে পারি। এরপরে কিন্তু বাকি ম্যাথ, অন্যান্য ম্যাথ যা করছিলাম এই ম্যাথও কিন্তু এক্স্যাক্টলি তাই। তাহলে আমরা এখন দেখেন এই সূত্রের মাধ্যমে আমরা ইজিলি দুইটার জন্য বের করে ফেলতে পারি। 1 মিনিট আমি ফাইলটা সেভ করে নেই। এটা ভাই কোন বইয়ের ম্যাথটা? এটা হচ্ছে বিআর গুপ্তা। এইটার নর্মালি আমি এখন পর্যন্ত পিডিএফ পাইনি, আমি হার্ড কপি কিনছিলাম, ওইটার থেকে জাস্ট ছবি তুলে রাখা। যেহেতু এটা পিডিএফ আমি পাইনি, এই জন্য পিডিএফটা শেয়ারও করতে পারি নাই আপনাদের সাথে। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে দেখেন এক্স জি এ, এটা কত হবে? ওয়ান ডিভাইডেড বাই এত। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তো অ্যাকচুয়ালি ম্যাথটা করতেছি না, আমরা করতেছি হচ্ছে মানে করব আর কি পার ইউনিটে। তাহলে পার ইউনিটে যদি করব, তাহলে এদেরকেও পার ইউনিটে বের করতে হবে। তাহলে এদেরকে যদি পার ইউনিটে বের করি, এইটাকে একবার অ্যাকচুয়ালি বের করব, তারপর আবার জেড বেস বের করব, তারপর আবার ক্যালকুলেশন, ম্যাথ অনেক আসলে লেন্দি হয়ে যাবে। এজন্য আমরা একটা কাজ করি, আমরা প্রথমে একটা করে ফেলি, এটা করলেও কোনো সমস্যা নাই, একই কথা। আমরা একটা বেজ সেট করে ফেলি, যেহেতু এখানে 1000 MVA আছে, 650 MVA আছে, যে কোনো একটা ধরা যেতে পারে, অন্য ভ্যালু ধরা যেতে পারে, টোটাল ইচ্ছা আমি বড়টাই ধরলাম, যেহেতু ধরলে সুবিধা হবে, একটা ভ্যালু আর আমার চেঞ্জ করা লাগবে না। আর বেজ ভোল্টেজ তো দেওয়াই আছে 11 kV, মানে এটাই ধরবো কেন, কারণ দুইটার ক্ষেত্রে একই ভোল্টেজ ট্রান্সফরমার নাই, কোনো ঝামেলাও নাই। তাহলে আমরা বেজ এমবিএ ধরে নিলাম এইটা, বেজ এইটা ধরে নিলাম, ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে এইটা। যখন আবার ব্যাক আসবো, অ্যান্সার আসবো, তখন আবার এই ভ্যালুকে কাজে লাগাই অ্যান্সার করব। কারণ এই যে এখানে দেখেন আমাদের ওহম দেওয়া আছে, তাহলে জেড বেস কত হবে? ওটাকে তো পার ইউনিট করা লাগবে। পার ইউনিটে কেন নিব? ক্যালকুলেশন পার ইউনিট ইজি না? আমি যদি অ্যাকচুয়ালি করতে যাই আমার √3 হিসাব আসবে, এই করা লাগবে সেই করা লাগবে, তো ঝামেলা বেশি। তো তার থেকে পার ইউনিট আমরা বারবারই দেখতেছি যে পার ইউনিট করলে হিসাব সব থেকে সহজ, আমাদের কোনো √3 ঝামেলা নাই, ইত্যাদি ইত্যাদি কোনো প্যারা নাই। এটা কত? কেভি স্কোয়ার বাই এমভিএ।
যেহেতু আমরা 1000 ধরতেছি। 0.121 ওহম। এবার একটু খেয়াল করেন, আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ। Xg1 অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ, এটাই তো আমরা শিখছিলাম। অ্যাকচুয়াল কত? ওই যে অ্যাকচুয়ালের সূত্র কিন্তু কিছুক্ষণ আগেই শিখলাম, যে কোনো কিছুর অ্যাকচুয়াল রিঅ্যাকটেন্স কত হবে, 1 বাই ওর ক্যাপাসিটি। এখন এইটা যেহেতু আমরা নিচ্ছি 1/মেগা এমবিএ তে, এই ওয়ান ধরতেছি কত। Wait, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখানে ভোল্ট হিসাব করতেছি, আর ক্যাপাসিটি তাহলে হচ্ছে আমাদের এক্স দিয়ে যেহেতু ওহমে আসবে, এটা হবে ভোল্টে, আর এটা হবে হচ্ছে ভিএ তে। তাহলে এইখানে যদি আমরা অ্যাকচুয়ালি হিসাব করি, তাহলে কিন্তু 11 কেভির কনসেপ্টে ক্যালকুলেশন করা লাগবে। কারণ এই ওয়ান তো আমি পার ইউনিটের জন্য বলছিলাম, যে আমি যদি পার ইউনিটে ওয়ান ধরে নেই, তবেই কিন্তু কেবলমাত্র হচ্ছে ওই 1/শর্ট সার্কিট এমভিএ নেব। আর যদি বিষয়টা অ্যাকচুয়াল হিসাব করি, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল হবে। মানে আমি যদি যে এইভাবে করতে চাই, যে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই হচ্ছে বেজ, এইভাবে যদি হিসাব করি, তাহলে বিষয়টা দাঁড়াবে কিন্তু এইরকম। এক্স জিএ মানে হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ ভাই আমার ডিভাইডেড এখানে বাই। ভাই আমার এখানে তো হ্যাঁ বলেন। ভাই কোনো ওই জেনারেটরের রিয়েক্টেন্স দেওয়া নাই। আরে ওইটাই তো বের করতে চাচ্ছি, দেয়া থাকলে কি আর এত কষ্ট করতাম? আমি আসলে তাহলে তো ওইটা নিয়ে ম্যাথ শুরু ভাই করে আমি দিতাম। হচ্ছে একটু পর ঢুকছি তো আসলে ভাই আমি আচ্ছা না যাক, ভাই আমরা আমি এখন আসলে একটু পর ঢুকছি। এই সিস্টেমটা করতেছি যে ভাই আমি একটু জেনারেটর পর ঢুকছি তো আমি রিঅ্যাকটেন্স আসলে দেওয়া নাই, হ্যাঁ আমি বলি, আবার বলি, জেনারেটরের রিঅ্যাকটেন্স দেওয়া নাই, সেইটা বের করার জন্য আমরা এই নতুন সিস্টেমটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, আরেকটা সূত্র আমরা বের করি, তাহলে এই ঝামেলাটাও আমরা কমায় ফেলতে পারবো। মানে আমি চাচ্ছি যে আপনারা মুখস্থ করেন, কিন্তু কনসেপ্টটা একটু দেখে ফেলেন কিভাবে হচ্ছে, তাহলে মুখস্থ করাটা ইজি হবে, নাহলে আন্দাজে মুখস্থ করতে গেলে বিষয়টা আসলে ঝামেলা হবে। আচ্ছা, এই যে এক্স যে বলতেছি, এটা যে এই ফরম্যাটে লিখলাম, এটা হচ্ছে পার ইউনিট ফরম্যাট। কিন্তু আমি যদি, সরি, হ্যাঁ, পার ইউনিট ফরম্যাট। বাট আমি যদি ওহমিক ফরম্যাটে লিখতে চাই এক্স জি এ, এটা আমি লিখি পার ইউনিট। আর এটা আমি চাচ্ছি যে ওহমিক ফরম্যাটে লিখবো। তাহলে ওহমিক ফরম্যাটে যদি লিখতে চাই, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল এমভিএ, মানে ভিএ হবে সহজ কথা, যেহেতু ওহম, তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই ভিএ, এটা হচ্ছে আমাদের ওহম মিন করবে। আমি এই সংখ্যা দিয়ে বলি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে এখানে দাঁড়াবে কত, 11/√3। এটাই ভোল্টেজ, যেহেতু রেটেড অবস্থায় শর্ট সার্কিট টেস্ট করতেছি। তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই এমভিএ অ্যাকচুয়াল যেহেতু, তার মানে কত, 1000 ইন্টু 10⁶। এটাকে যদি আমরা সূত্রের মতো লিখতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াবে এই রকম, যে ইজি ডিভাইডেড বাই হচ্ছে এস অ্যাকচুয়াল। ইজি বলতে বাই ডিফল্ট এটা পার ফেজই বোঝাচ্ছে, √3 আর দেওয়ার দরকার নাই। ইজি এটাকে আমরা বাই ডিফল্ট পার ফেজ হিসাব করি। আর দেখেন এইটার যদি পার ইউনিট এখন আমরা বের করতে চাই, তাহলে কি হবে। এটা তো পার ইউনিট আমরা বুঝতেছি যে নিজস্ব রেটেড, এটা হচ্ছে নিজস্ব রেটেড পার ইউনিট। কিন্তু এই যে কমন বেজের একটা পার ইউনিট বানাতে হবে না, এটা তো আমরা জানি যে যে কোনো একটা সিস্টেমে যখন আমরা পার ইউনিট করব, তখন নিজস্ব পার ইউনিট করলে চলবে না, তখন আমাকে কমন বেজের পার ইউনিট করতে হবে। মানে এই যে আমরা এটাকে ধরে নিছি, এটাকে ধরে নিছি, এইভাবে কমন বেজ হিসাব করতে হবে। তাহলে এক্স জি পার ইউনিটটা কিভাবে হবে, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ, ভাগ বেজ। ভাগ বেজ মানে কত, এই 0.121 নিচে গুণ করে দিতে হবে।
এখন এইটা দ্বারা আমরা যদি বারবার করি, তাহলে যে সূত্রটা দাঁড়াবে, ওই সূত্রটা আমরা আসলে বুঝতে পারবো না যে এখানে কাহিনীটা কি হচ্ছে। ওইটা বোঝার জন্য আমি চাচ্ছি যে একটু ভেঙে ফেলি জিনিসটাকে, তাহলে বুঝতে পারবো যে আমাদের শর্টকাট সূত্রটা কি আসবে। যদি এটা করলে কোনো সমস্যা নাই, বাট আমি চাচ্ছি একটু শর্টকাট করতে। আচ্ছা, এইটা তো 11/√3 × 10⁻³ হবে, যেহেতু এটা কেভি। না, আমি মনে হয় উল্টা লিখে ফেললাম না। এটা তো ভোল্টেজের জন্য না। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। ভাইয়া ভোল্টেজ কে এটা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগলে ভোল্টেজের, একটা ওয়ান বাই কারেন্ট আসার কত হবে, আচ্ছা, এটা ইম্পিডেন্স কেমনে না আসবে? না, ঠিক আছে ঠিক আছে, এখানে কাহিনী আমি বলি এখানে কি ভুলটা করছি। সেটা হচ্ছে, এটা যে ওয়ান ছিল, তো বাই ডিফল্ট আমি ভোল্টেজ হিসাব করে দিছি। অ্যাকচুয়ালি এই ওয়ানটা কিন্তু ভোল্টেজের জন্য আসে নাই। এই ওয়ানটা আসছে ভোল্টেজ গুণ ভোল্টেজের জন্য। বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটা ওয়ান, যেহেতু দুইটাই ওয়ান ছিল, এই জন্য বাই ডিফল্ট এটা ওয়ান চলে আসছে। বাট আমি যখন অ্যাকচুয়াল করব, তখন কিন্তু আর ওই ওয়ান লিখলে চলবে না, ওর স্কোয়ার করতে হবে। জেড সমান V²/S। সিম্পল কনসেপ্ট। মানে এক কথায় এটা হচ্ছে Eg/S না, এটা হবে হচ্ছে আপনার Eg²/S। ওকে, এবার ঠিক আছে। এই যে স্টেট ডিভাইড বাই, হুম, বুঝছি, এখন এটা বুঝছি। হচ্ছে ঠিক আছে। ওকে, ইন্টু এই যে 0.121, এটা আবার কোত্থেকে আসছে? এটা আসছে কিন্তু 11² বাই 1000 থেকে। খেয়াল করে দেখেন যে এই √3 যেটা আছে, সেটা কিন্তু আমাদের স্কোয়ার হয়ে 3 হয়ে যাবে। আর আরো একটা ভুল আছে, সেটা হচ্ছে এই পার ইউনিট আর এটার জন্য এই ভুলটা হচ্ছে। খেয়াল করেন, XG, ভাইয়া এটা এটা বাই কি ডিফল্ট এক্সেস হবে কিন্তু, নাকি আমাকে বলতে দেন, জেড আমাকে হবে? বলতে দেন এক ভাই মিনিট। এটা, ভাই এটা কি এক্সেস হবে নাকি জেড? জেড হবে ভাইয়া, হ্যাঁ, এটা ভাই যে জেড হবে না, বিএস ডিভাইড বাই এল সমান জেড হবে না? আমি আগেই বলছি যে আমরা এখন পাওয়ার সিস্টেমে রেজিস্ট্যান্স কে বাই ডিফল্ট ইগনোর করতেছি। যদি রেজিস্ট্যান্স থাকতো তখন আমরা জেড কে আনতাম, যেহেতু রেজিস্ট্যান্স কে ইগনোরই করে দিছি, আমি জেড এর পরিবর্তে এক্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, খেয়াল করেন, থ্রি ফেজ যেহেতু অ্যাকচুয়াল কনসেপ্ট এস সমান কিন্তু 3 ইন্টু পার ফেজ পাওয়ার হচ্ছে V²/X। তাহলে এক্স সমান কত হবে? 3V² বাই এত, তাহলে এখানে কিন্তু একটা 3ও গুণ হবে। এটা হচ্ছে আমি বলতে পারি যে এই ইজি তো পার ফেজ, আর এটা হচ্ছে দিলাম পার ফেজ। কারণ এখানে কিন্তু একটা 3 গুণ হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই √3 আর 3 কাটাকাটি চলে গেল। 11² 10³ তার স্কোয়ার করলে 10⁶। 10⁶ কাটাকাটি চলে গেল। উপরে থাকলো তাহলে কি 11²। এই 1000 1000 কাটাকাটি চলে গেল, নিচে থাকলো 11²। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে 11² বাই 11², তার মানে হচ্ছে 1 পার ইউনিট। এটা কিন্তু শুরু থেকেই বলা যায় যে এটা কিভাবে আসবে। কারণ আমি দেখেন, এ যে অল্টারনেটর আছে তার ভ্যালুকেই আমরা বেস ধরে নিছি। তো সব যদি ওর ধরে নিই, তাহলে বাই ডিফল্ট ওরটা 1 পার ইউনিটই আসবে। এবার আরো একটা কনসেপ্ট খেয়াল করেন, এই জিনিসটা বারবার যদি করতে যাই আমার ম্যাথ বড় হবে। আর যেহেতু মিলে গেছে, এখানে আমরা সূত্রটা জেনারেট করতে পারতেছি না। আমরা সেকেন্ডটার জন্য করি, তাহলে সূত্রটা ভালোভাবে বুঝতে পারবো। সেকেন্ডটার জন্য দেখেন, আমরা XGB-টা বের করি। XGB-টা কত? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই হচ্ছে বেস। অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল কিন্তু হচ্ছে 11/√3 × 10³ তার স্কোয়ার।
সাথে 3 গুণ আছে, ডিভাইডেড বাই, খেয়াল করে দেখেন, অ্যাকচুয়াল, সেকেন্ডটার অ্যাকচুয়াল 650 MVA, তার মানে 650 ইন্টু 10⁻6 ভাগ বেজ, বেজকে আমরা এইরকম লিখে দিতে পারি। এটা লিখলে তো আর আমরা সূত্র বুঝতে পারবো না, এই জন্য আমরা এইটা না বরং এইটা লিখে দেই। এবার ভালো করে বুঝেন, এই √3 স্কোয়ার করলে হয় 3, ওই 3, 3 কাটাকাটি হয়ে যাচ্ছে, 11 স্কোয়ার, 11 স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, এই যে নিচের 1000, এই 1000 উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি থাকতেছে, এই নিচের 1000 উপরে উঠে গেল, আর নিচে থাকতেছে 650। এইটুকু সবাই কি বুঝতে পারছেন? এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এইটুকু লেখার দরকার ছিল না, বাট আমরা বোঝার ভাইয়া, জন্য লিখি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া, এটা 11 স্কেটটা বাদ গেছে যে এটা, হ্যাঁ, এই যে এগারো এটা স্কোয়ার আর এটা এই ভাই 1000 এগারো না, এটা স্কোয়ার কাটাকাটি স্কোয়ার হয়ে গেল। হবে না? হ্যাঁ, তুই যে 11 স্কোয়ার আর 11 স্কোয়ার কাটাকাটি হয়ে গেল। ভাই, এখানে পাশেরটা কি? পাশেরটা, ভাই, এখানে *1/11 স্কোয়ার বা 1000, এটা এটা কেন করছেন? এটা পাশেরটা এই এইচ যে ভাই, এটা শিখলাম কি, যে কোনো কিছুর পার ইউনিট মানে কত, মানে কমন বেজের পার ইউনিট যদি করতে চাই, তাহলে পার ইউনিট, যে কোনো কিছুর পার ইউনিট অ্যাকচুয়াল মানে ডিভাইড কত, বাই বেস। অ্যাকচুয়াল ভাগ বেজ। তো বেজ তো এত, তো ভাগ করাও যা কথা, গুণ আচ্ছা ভাই। করে 1/, করাও তাই কথা না? জি ভাই, বুঝছি ভাই। ওকে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এইখানে খেয়াল করে দেখেন, 11 স্কোয়ার বা 11 স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে, এমন হতেই পারে অন্যান্য ক্ষেত্রে নাও কাটতে পারে, যদিও মোস্ট অফ দ্য কেস কাটবে, কারণ হচ্ছে ভোল্টেজটা সেম ইয়েতে থাকবে, বাট আমি তারপরেও একটা মানে স্ট্যান্ডার্ড ইয়ে করি, সেটা হচ্ছে উপরের যে 11 স্কোয়ার আর নিচের যে 11 স্কোয়ার, এইটার আর কি কথাই, এদের হচ্ছে ডেফিনেশনটা বলি। উপরের 11 স্কোয়ার হচ্ছে নিজের অ্যাকচুয়াল ভোল্টেজ, আর নিচের 11 স্কোয়ার হচ্ছে বেস ভোল্টেজ। তাহলে দেখেন, এত কিছু না করে, এই যে এত কিছু না করে, এত কিছু না করে, আমি এই ম্যাথের জন্য একটা শর্টকাট সেট করতে পারি এই রকম, যে কমন বেজের জন্য, কমন বেজের জন্য যে কোনো অল্টারনেটরের রিঅ্যাকটেন্স সমান, এই 1000টা কেন উপরে আসলো, কারণ এইটাকে আমরা বেজ ধরছিলাম। দেখেন, এই 650 কিন্তু নিজের, 1000 কিন্তু বেজ, তার মানে যে কোনোর জন্য উপরে বসবে বেজ এমভিএ, নিচে বসবে, এটা কারটা, এটা কিন্তু নিজেরটা, তাহলে নিজস্ব এমভিএ অথবা রেটেড এমভিএ। আচ্ছা, এমভিএ বললেও ভুল হবে, এটা কিন্তু রেটেড এমভিএ না, এটার আরো একটা সুন্দর পরিচয় আছে, সেটা হচ্ছে, ওই পরিচয়টা এখানে মেন, আর রেটেড না লিখলেও সমস্যা নাই, রেটেড শর্ট সার্কিট এমভিএ ইনটু এই 11টা কার জন্য, এই 11টা হচ্ছে, এটা দেখেন নিজের আর এটা বেজের, আর এটা হচ্ছে নিজস্ব, আর এটা হচ্ছে
এটা যদি মিলে যায় তাহলে এই ঝামেলা নাই, এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের কাজ শেষ, যেহেতু এখানে মিলে গেছে। আমাদের এই ঝামেলা করা লাগবে না, আমরা শুধুমাত্র এতটুকু ঝামেলা করলেই চলতেছে। আর কেউ যদি ডিরেক্ট না করতে চান, তাহলে সে এই ভেঙে ভেঙে করলেই ঝামেলা শেষ। এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা? এই ম্যাথ কিন্তু খুবই ছোট, এই কনসেপ্টটা বুঝতে পারলেই ম্যাথ কিন্তু আর তেমন কিছুই না। এইটুকু ভাইয়া কি সবাই এটা ক্লিয়ার? কমন, ভাইয়া এটা কমন বেস লেখছেন যে, এটা মানে একটু আরেকটু এক্সপ্লেন করবেন, এটা কমন কেন? বেস বলতে আপনি এখানে কি বুঝেছেন? আমরা প্রত্যেকটা ম্যাথে দেখছি না, যে প্রত্যেকের যে ভ্যালু গুলো দেওয়া থাকে সেটা নিজ নিজ বেজের জন্য দেওয়া থাকে। এক্স জি এর নিজস্ব একটা পার ইউনিট ভ্যালু বের হবে, জি ভাই। এক্স বি এর নিজস্ব একটা পার ইউনিট ভ্যালু বের হবে। কিন্তু সেই পার ইউনিট ভ্যালু দিয়ে কি আমি সিস্টেমের ম্যাথ করতে পারবো? পারবো না। কারণ কেউ 1000 MVA, কারোর না না সাড়ে ভাই, আমরা ছয়শো, ভাই কারোর বেস কেবি আর বেস হয়তো এমবি এর দুই কথা হাজার দিয়ে। তো আমি আলাদা আলাদার জন্য তো করতে পারবো না। এন্ড সবার পার ইউনিট বলতে নিজস্ব বেজই ধরা হয়। যেমন এর আগে যত ম্যাথ করছিলাম সব ভ্যালু নিজস্ব দেওয়া থাকতো, তো সেটা দিয়ে তো ম্যাথ করা যাবে না, তাহলে একটা কমন বেস দিয়ে ম্যাথ করতে হবে না? এরও জি ভাই। সেই বেস ধরতে হবে, আচ্ছা ভাই, বুঝছি বিরও ভাই। সেই বেস ধরতে হবে, সিরও সেই বেস ধরতে হবে। সেটাই বলতেছি যে একটা একটা কমন বেজে এদের পার ইউনিট ভ্যালু কত হবে। ক্লিয়ার? ওকে, এটুকু যদি বুঝি জি ভাই, আমরা, বুঝছি ভাই। তাহলে এই ম্যাথটা এখন আমরা খুব ইজিলি জাস্ট 2-1 লাইন করলে কিন্তু কাহিনী শেষ। ওকে, তাহলে এবার আমরা শর্টে লিখি এক্স জি এ সমান কত হবে। উপরে যাবে বেজ এমভিএ, আমরা বেসটা লিখে রাখি, এস বি সমান হচ্ছে 1000 MVA, ভিবি হচ্ছে 11 কেভি। উপরে যাবে বেজ এমভিএ, বেজ এমভিএ মানে 1000, নিচে যাবে শর্ট সার্কিট এমভিএ, এর শর্ট সার্কিট এমভিএ হচ্ছে 1000, ভোল্টেজ যেহেতু মিলে গেছে আমি আর দিলাম না, তাহলে এটা আসতেছে 1 পার ইউনিট। এক্স জিবি কত হবে? উপরে যাবে বেজ এমভিএ, নিচে যাবে শর্ট সার্কিট, নিজস্ব শর্ট সার্কিট এমভিএ, যা আসে সেটা হচ্ছে এর পার ইউনিট। এটা কিন্তু বাই ডিফল্ট কমন বেজের জন্য পার ইউনিট চলে আসলো। তাহলে এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা 5.4 লিখে দিলাম দরকার হয়, 5.4 পার ইউনিট। এবার এ তো ওহমে আছে, তাহলে ওর বের করে ফেলি। তো ওরটা কত হবে? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ, বেজ মানে কত? এই যে এত। এটা তো করছিলাম অলরেডি আমরা, 0.121 আসছিল, তাহলে 4.1322। ঠিক আছে। সিস্টেমটা কেমন ছিল? তাহলে যদি এদের আমি আগে রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা আঁকি, এর কারণ হচ্ছে কনসেপ্ট বুঝতে গেলে রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা দিলে সহজ হবে, তারপরে আমরা হচ্ছে থেভেনিন কনসেপ্টে যাব। এর জন্য এই রিঅ্যাকটেন্স, এটা এক্স জি এ মেন করতেছে, এটা হচ্ছে লাইনের যে রিঅ্যাকটেন্স আছে সেটা। এখন দেখেন ফল্ট দুই জায়গায় ঘটতে পারে। এক নাম্বার হচ্ছে এইখানে ফল্ট ঘটতে পারে, আর একটা হচ্ছে এইখানে ফল্ট ঘটতে পারে। দুই জায়গায় ফল্ট ঘটলে কিন্তু ইফেক্ট দুই রকম হবে। আর আমি বলছিলাম যখন কোনো সিস্টেমের শর্ট সার্কিট এমভিএ বের করতে বলে, তখন আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম ইফেক্ট যার জন্য হয় সেটা, ম্যাক্সিমাম ইফেক্ট যেটার জন্য হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ম্যাক্সিমাম ইফেক্ট কার জন্য হবে সেটা আমরা দুইটা প্রসেসে বের করতে পারি। একটা, দুই জায়গায় ফল্ট ক্যালকুলেশন করে দেন ফাইনাল অ্যান্সার করতে পারি। আর একটা,
যে আমরা একটা প্রেডিক্ট করলাম কোনো একটা কনসেপ্ট দিয়ে, দেন ওই অ্যান্সারটা করতে পারি। দেখেন এইখানে যদি ফল্ট হয় তাহলে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সটা কত হবে, এইটার সাথে এদের প্যারালাল। এখানে যদি ফল্ট হয় তাহলে এইটার সাথে এদের প্যারালাল। এই কিন্তু দুইটা কনসেপ্ট। এখন দেখেন শর্ট সার্কিট এমভিএ জিনিসটা কি, কোন ফল্টের শর্ট সার্কিট এমভিএ জিনিসটা কি। ফল্টের শর্ট সার্কিট এমভিএ জিনিসটা হচ্ছে আমাদের যেই ফল্টের একটা এমভিএ আছে সেটা, ভোল্টেজ আছে সেটা বাই ডিফল্ট আমরা কি 10 ডিগ্রি ধরে নেই, যেহেতু এখানে এক্সট্রা কোনো কিছু বলে নাই। আর এর সাথে গুণ হবে শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা শর্ট সার্কিট না বলে আমরা যেহেতু ফল্ট বলতেছি, ফল্টে লিখে রাখি। আর যেহেতু আমরা এখানে অ্যাকচুয়ালি ভ্যালু কে প্রায়োরিটি দিচ্ছি, আমরা ভ্যালুই এখানে দেখাই, অ্যাঙ্গেলটা জরুরি না। তাহলে 1 ইন্টু এইটা কত হবে, এখানেও দেখেন একই লজিক, ভোল্টেজটা আমরা 1 ধরে নিচ্ছি, রেটেড কন্ডিশন, ডিভাইডেড বাই এক্স ইকুইভ্যালেন্ট, মানে এই যে এইটার যে ইকুইভ্যালেন্ট এক্স আসবে 1 বাই এত। আচ্ছা এটাকে আমরা এক্স দিয়েও লিখে রাখতে পারি, থেভেনিন বলতেছি আর কি, একই কথা, ওটা যে যে নামে ডাকেন না কেন একই কথা। এইটাই হচ্ছে শর্ট সার্কিট এমভিএ। খেয়াল করে দেখেন শর্ট সার্কিট এমভিএ বাড়বে যদি এক্স টি এর ভ্যালু কমে, তাহলে যেইটার জন্য এক্স টি এর ভ্যালু কম পাবো আমরা বলতে পারি সেইখানেই আমরা ম্যাক্সিমাম শর্ট সার্কিট এমভিএ পাবো, মানে ওইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এটা তো আমরা এমনিতে ক্যালকুলেটারও করে আইডিয়া নিয়ে নিতে পারি যে কোনটার জন্য পাবো। ওকে, তাহলে আমরা এইখানে ফল্ট হলে কি ঘটে দেখি। এইখানে যদি ফল্ট হয় তাহলে আমরা বলতেছি এইটা প্যারালাল এই দুইজন, তাহলে এক্স জি এ মানে কত, 1, ইনভার্স যোগ, এই দুজনকে যোগ করতে হবে কিন্তু যেহেতু ফল্ট এইখানে ঘটতেছে, মানে এই টার্মিনালে যদি ফল্ট ঘটে তাহলে 1.54 আই প্লাস 4.1322 আই ইনভার্স, যেটা পাবো তার ইনভার্স। তাহলে দেখেন আমরা এখানে পাচ্ছি 0.85 সামথিং, 0.85, এটা মনে রাখলেই চলতেছে, 0.85। দেন অপোজিটটা মানে যদি এইখানে ফল্ট হয় তাহলে এই দুইজনকে যোগ করব, দেন এর সাথে প্যারালাল করব। এই দুইজনকে যোগ করা মানে যে এই দুইজনকে, সরি, এইটার সাথে এইটা যোগ করা। আগেরটাকে ঠিক নিছে তো, 1 এর সাথে এই দুইটা, হ্যাঁ ঠিক আছে, আগেরটা ঠিক আছে। যোগ করা মানে হচ্ছে এইটার সাথে এই লাইনের যোগ করা, মানে 1 + 4.1322, আই লিখলাম না, আই পরে হিসাব করলে চলতেছে, প্লাস 1.54 ইনভার্স, যে অ্যান্সার পেলাম তাকে একটা ইনভার্স করে দেব। এটা আসছে 1.184। দেখেন আগেরটা কম আসছে, আগেরটা কম আসছে মানে ওইটাই কিন্তু আমাদের অ্যান্সার। আগেরটা আসছিল কত, 0.85। তার মানে আমরা বুঝতেছি এইখানে যদি ফল্ট ঘটে তাহলে আমরা ম্যাক্সিমামটা পাবো। ক্লিয়ার? ভাইয়া বিয়ের বিয়ের পরে গেলে তখন ভাই তিনজন যুক্ত হয়ে যাবেন, তখন সবচেয়ে বেস্ট হবে, বেশি হবে না? কি কি? মানে আমার ইম্পিডেন্সটা ভাই সবচেয়ে বেশি যেখানে হবে সেখানে আমরা ভাই সর্বনিম্ন। ফল্ট হওয়ার জায়গায় আছে এই এক জায়গা আর এই এক জায়গা, কথা বুঝতে পারছেন? এই পুরো জিনিসটা একটা জিনিস বোঝায়,
এই পুরো জিনিসটা একটা জিনিস বোঝায়। কথা বুঝছেন? আচ্ছা বুঝবে। এটা তো আমি ইকুইভ্যালেন্ট করে আঁকাচ্ছি বলে রিয়াক্টেন্স বাইরে বের করে দিছে, কিন্তু অল্টারনেটর মানেই তো এই জিনিসটা। অল্টারনেটর মানেই এই জিনিসটা, কোনো ফল্ট হইতেই পারে, হয় এই জায়গায় নাহলে এই জায়গায়। তাহলে এটা আসছিল আমাদের ওইটা, আর আইএফ মানে কত, 1 বাই এটা। এটা আসছে যে 1.1763 -90 ডিগ্রি। এটা সমান কত, ভোল্টেজ গুণ কারেন্ট, তো এটা করলে কত আসছে, 1.1763 পার ইউনিট। আর অ্যাকচুয়াল কত হবে, এটার সাথে বেজ গুণ করে দিতে হবে। তো আমরা 1000 MVA কে বেজ ধরছিলাম, তার মানে এর সাথে 1000 যদি গুণ করে দিই, 1176.3 MVA হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝছি। Okay. তাহলে কিন্তু ম্যাথ খুব বেশি বড় না, জাস্ট এই কনসেপ্টটা যেটা বললাম, এই কনসেপ্টটা একটু মনে রাখলেই ইজিলি কিন্তু এই টাইপের ম্যাথ সলভ করা যায়। কোন টাইপ? যেখানে মেশিন গুলার রিয়াক্টেন্স দেওয়া নাই, বের করে নিতে হবে। কিভাবে? শর্ট সার্কিট এমভি এর মাধ্যমে। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে দেখেন, আহ একটা সিস্টেম দেওয়া আছে, আমি একটু শর্টকাটে বলি, এই জিনিসটা শর্টকাটে বলি যেহেতু সব ভ্যালু দেওয়া আছে। শর্টকাট হচ্ছে, এইখানে একটা ফল্ট ঘটতেছে, এখানে একটা ফল্ট ঘটতেছে, মানে এক কথায় দুই জায়গায় দুইবার একই সাথে না, আলাদা আলাদা টাইমে ফল্ট ঘটতেছে। তো এখন এইখানে ফল্ট ঘটলে কি ঘটবে, এখানে ফল্ট ঘটলে কি ঘটবে। এখানে কিন্তু একটা স্ট্যাটিক লোড দেওয়া আছে, যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে। এই যে যেখানে বলছে ক্যালকুলেট দ্য শর্ট সার্কিট এমভিএ এন্ড দ্য ফল্ট কারেন্ট হোয়েন এ থ্রি ফেজ শর্ট সার্কিট অকার্স, এ মানে এই নাম্বার প্রশ্নে, দ্য হাই ভোল্টেজ টার্মিনাল অফ দ্য ট্রান্সফরমার, এই যে এটা, বি অ্যাট দ্য লোড এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন, এই যে এইখানে, এইখানে যদি আমাদের ফল্ট ঘটে তাহলে কি ঘটবে, এখানে ঘটলে কি ঘটবে, এখানে ঘটলে কি ঘটবে। খেয়াল করে দেখেন, এইখানে যদি ফল্ট ঘটে মানে এ নাম্বার প্রশ্নে, এখানে যদি ফল্ট ঘটে, প্রত্যেকটা অল্টারনেটর চাইবে ফল্টে কারেন্ট পাঠাতে, এই দিকে কারেন্ট যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লোড তখন কিন্তু কারেন্ট নেবেও না,
দেবেও না, কারণ এটা একটা স্ট্যাটিক লোড। আমি আইডিয়াল কনসেপ্টের কথা বলতেছি। এ যদি মোটর হতো তাহলে কিন্তু এ আবার এইখানে কারেন্ট সাপ্লাই দেওয়ার ট্রাই করতো। তার মানে এই পুরো পার্টটা কিন্তু আমাদের এখন বাদ হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটা দেখতে কিরকম হবে? এই যে এখানে ফল্ট ঘটছে, এরা কিন্তু বাদ। এখন দেখেন প্রত্যেকের এমভি আলাদা, তার মানে ভ্যালু গুলো আলাদা আলাদা হবে। আমি ক্যালকুলেটরে করে দিলাম, তাহলে আমার তো একটা কমন বেজ লাগবে। এখন দেখি এরা কোনো কমন বেজ টেজ কিছু বলছে কিনা, যদিও এসব টাইপে বলার কথাও না। ভ্যালু গুলো কি? ভ্যালু হচ্ছে ট্রান্সমিশন লাইন অপারেটিং এ 33 কেভি, তাহলে এটা হচ্ছে 33 কেভি। ট্রান্সফরমারের ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখি। উম, কিছু বলে নাই, তার মানে সব রেটেড অবস্থা। তার মানে এই সাইডের প্রত্যেক জায়গার বেজ হচ্ছে 33, আর এই সাইডের ভ্যালু আমরা জানি না। যাই হোক না হোক, সেটা সবার জন্য সেম, জানার দরকার নাই। ভোল্টেজ মিলে গেছে মানে ভোল্টেজ আসলে এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না, ফলে আমাদের ভোল্টেজ নিয়ে কাজ করার দরকার নাই। ফল্ট কারেন্ট বের করতে গেলে ফল্ট সাইডের বেস ভোল্টেজ লাগবে, যেটা অলরেডি আমরা জানি। মানে এই সাইডের ভোল্টেজ আদৌ আমাদের জানার কোনো দরকার নাই। তাহলে জেনারেটর ওয়ান এর এমভিএ দেওয়া আছে 0.1 ইন্টু নিউ বেজ ডিভাইডেড বাই ওল্ড বেজ। তার আগে আমাদের নিউ বেজ আসলে সেট করা লাগবে। নিউ বেজ কত দেখেন, এটা 10, এটা 5, এটা 15। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 15ই ধরি। 15 এমভিএ নিলে জিনিসটা আমাদের জন্য আসলে ভালো হবে। ট্রান্সফরমারটা তাহলে মিলে গেল। ট্রান্সফরমারটা কত হবে? 0.06। এটা মেলে নাই, এটা কত হবে? 0.1 ইন্টু নিউ বেজ মানে 15 ডিভাইডেড বাই ওল্ড বেজ মানে হচ্ছে 10। ভোল্টেজ তো এই যে বললাম মিলে গেছে, ভোল্টেজের হিসাব দরকার নাই। 0.15। এটা কত? 0.075 ইন্টু নিউ হচ্ছে 15 ডিভাইডেড বাই ওল্ড হচ্ছে যে এর নিজেরটা কত, 5, তাহলে 0.225। বাস, এই তো হয়ে গেল। এখানে আমাদের এটা কত হবে, আইএফ কত হবে? এই দুইটা দেখেন প্যারালাল আছে, তার সাথে এটা সিরিজ, ইজিলি দেখেন আমাদের আইএফটা বের হয়ে যাচ্ছে। 0.15 I ইন্টু 0.225 I ডিভাইডেড বাই দুজনের যোগফল, 0.15 I যোগ 0.225 I প্যারালাল হয়ে গেল, তার সাথে যোগ হচ্ছে 0.06 I। কত আসে? 0.15 এত। তো আইএফ যখন বের করবো তাহলে এত ডিভাইডেড বাই এত, তাহলে মাইনাস যে 6.667। যখন এই ভ্যালু দেওয়া থাকে তখন অবশ্যই আমাদের অ্যান্সার করতে হয় অ্যাকচুয়াল ইউনিটে। তাহলে আমাদের অ্যাকচুয়াল ইউনিটে যদি করতে চাই, তাহলে আমাদের কি আই বেসটা বের করে নিতে হবে। আই বেস কত? এস। এস হচ্ছে আমরা ধরে নিছি কত, এই যে 15 এমভিএ ধরে নিছি। আর বেস কত, এই যে 33।
262.432। তাহলে ফল্ট কারেন্ট অ্যাকচুয়াল কত হবে? এটা গুণ এটা। 1749.634। এই হচ্ছে আমাদের ফল্ট কারেন্টের অ্যান্সার। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া তো মনে হয় আপনার ওই বিকে মেথা বই। না না না, এটা হচ্ছে আশফাক হোসেন। তাহলে এ তে ফল্ট হলে কি ঘটলো সেটা আমরা বের করে ফেললাম। আজকে হচ্ছে সবই না, বিকে মেথা আছে, বিকে মেথা একটা আছে। সাদা গোলা যতগুলা আমরা দেখবো সবগুলো আশফাক হোসেন। প্রথমটা তো বললাম যে বি আর গুপ্তা। আর ভিকে মেথের একটা আছে লাস্টের দিকে। এখন আমরা দেখবো বি তে যদি ফল্ট হয়, আচ্ছা ভাই কি এখন কি কি বের। বিয়ে, ক্যালকুলেটর দিয়ে শর্ট সার্কিট এমবিও কিন্তু বের করতে ভাই এখন বলছে, কি তাহলে বিয়ার, বলেন। ভাই এখন কি বিয়ার গুপ্তাকেও ফলো করতে হবে? না ভাইয়া না, হাদিস বিয়ার করতে সাদাত, দরকার আশফাক না, বিয়ার করতে হোসেন, সব কি এর দরকার আছে? দরকার বিকে নাই তো। মেথা, আমি আপনাকে, স্টিপসন। আপনি যখন নিজে পড়তে যাবেন তখন সব ফলো করা লাগবে। আমি যখন আপনাকে পড়াচ্ছি তখন আমি কনসেপ্ট বলে দিচ্ছি যে এই কনসেপ্ট করেন, কথা বুঝতে পারছেন? বিয়ার করতে আপনি সব ম্যাথ দেখবেন, সব দেখবেন, এই সব কমন। আচ্ছা এখন আপনি বলেন তো, এই ম্যাথ যদি আমি না বলি, মানে এই রাইটারের নাম যদি না বলি, এর প্রসেস দেখে আপনি বলেন তো এটা আসলে কোন রাইটারের বই। বা এইখানে রাইটারের নাম স্টিপসন আমরা জানার এরকম কি করছিলাম, আদৌ দরকার স্টিপসন আছে? এরকম করছিল। না না, মানে নাম জানার কি আদৌ দরকার আছে কিনা? আছে? না ভাই, ভাই, কিছু কিছু বইয়ে ভাই কিছু কিছু এক্সেপশনাল ম্যাথ থাকে, এটার জন্য বলছিলাম ভাই। হ্যাঁ, তো সেটাই তো আমি আপনাকে ধরাই দিচ্ছি। বিয়ার গুপ্তা যেমন একটা ম্যাথ ধরাই দিলাম, ওই ম্যাথটা আপনি করে দেন, তাহলে তো কাজ শেষ। বাকি ম্যাথ তো আপনার বিয়ার গুপ্তা থেকে করার দরকার নাই। আপনার কাছে যেই বই আছে সেই বই দিয়ে করেন, হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এইরকম ম্যাথ বাকি রাইটার গুলাতে অহরহ আছে। তো আপনার আশফাক হোসেনই করতে হবে এটা জরুরি না, কিন্তু ওই রাইটারের হয়তো একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আলাদা। যদিও এইটার ল্যাঙ্গুয়েজ আলাদা হলেও এইসব কনসেপ্ট কিন্তু মেশিনে করে আসার কথা। মেশিনে কিন্তু শর্ট সার্কিট কনসেপ্টটা ছিল, চ্যাপম্যানেই পড়ে আসার কথা। কথা বুঝতে পারছেন? এই যে এই সার্কিটটা যে করলাম এটা কিন্তু চ্যাপম্যানেই আছে। চ্যাপম্যানে এরকম ম্যাথ কিন্তু আছে যে শর্ট সার্কিট কন্ডিশনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে, এই রিঅ্যাকটেন্স থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়। ওইখান থেকে কিন্তু জেড বের করতে হয়। তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স থাকে √জেড স্কোয়ার - এক্স স্কোয়ার করে। ডিসি টেস্ট থেকে রেজিস্ট্যান্স বের হয়, এইসব সব করে আসছেন। এখন জাস্ট প্রত্যেকটা কনসেপ্টকে একসাথে একসাথে করতে হবে, এই আর কোনো কিন্তু পার্থক্য নাই। আচ্ছা এখানকার শর্ট সার্কিট এমবিএ বের করতে বলতেছে, তাহলে শর্ট সার্কিট এমবিএ কত? প্রথমে পার ইউনিট তো একের সাথে যদি এটা করি তো এটাই থাকে। আর আমাদের নিচি কত, 15 না? তাহলে 15-র সাথে এটা গুণ করে দেব। তাহলে 100.005 না 100 এমবিএ লিখে দেওয়া যায়। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে একই কনসেপ্ট, একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এইখানকার এবার কিন্তু বি তে ফল্ট হয়েছে, এ তে ফল্ট হয় নাই, বি তে ফল্ট হয়েছে। তাহলে বি তে যদি ফল্ট হয় তাহলে দেখেন সার্কিটটা কি হবে। এই যে এই ট্রান্সফরমার,
এবার এ কিন্তু কাউন্ট হবে, কারণ বিতে যদি ফল্ট হয়, এই প্রত্যেকটা কারেন্টকে যখন আসতে হবে তখন এই লাইন দিয়ে আসতে হবে। এখানে কিন্তু কেউ নাই, এখানে কেউ কাউন্ট হবে না, এইটা কিন্তু কাউন্ট হবে। এই যে এইখানে সেই ফল্টটা হয়েছে। এই ভ্যালু অলরেডি আমরা বের করে রেখে আসছি আগের ম্যাথে। 15225। এটা হচ্ছে 0.06। এইটার অ্যাকচুয়াল ভ্যালু এত, বেস ভ্যালু দিয়ে জাস্ট পার ইউনিট করে ফেলতে হবে। আমি ক্যালকুলেটরে করে দিলাম একবারে। অ্যাকচুয়াল হচ্ছে পয়েন্ট, সরি, 5 + 20 I ডিভাইডেড বাই বেস ভ্যালু হচ্ছে kv²/MVA। কেভি হচ্ছে 33 স্কোয়ার, আর আমরা কিন্তু 15 বেস ধরে নিছি। 0.0728। শর্টকাট একটা করে নিলাম, 0.07। তাহলে দেখেন আইএফ কত হবে, প্যারালাল, তিনটা সিরিজ। আচ্ছা, এইটা তো অলরেডি উঠেই আছে, যোগ 0.06 I যোগ 0.15 I তার ইনভার্স যোগ 0.225 তার ইনভার্স, হোল ইনভার্স। এটা হচ্ছে টোটাল জেড টি বের হলো। 1 ভাগ অ্যান্সার করে দিলেই কিন্তু আমাদের চলে আসলো 2.32 মাইনাস 80.81। তাহলে আই এফ কত হবে? বেস কারেন্ট অলরেডি আমরা বের করে রেখে আসছি আগের ম্যাথে। কত ছিল? 262.432। তাহলে 608.84। 608.84। এস সি এম ভি এ কত? এইটার সাথে এক গুণ হলে যা থাকে তাই, আর এর সাথে যদি বেস, বেস তো 15, যা আসবে সেটা কত? 34.8। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে। খেয়াল করেন, অন্যান্য ম্যাথ, এই টাইপের ম্যাথ কিন্তু ভিকে মেহতার লাস্ট ক্লাসে আমরা করে আসছি। পার্থক্যটা কি খেয়াল করেন, এইখানে যদি ফল্ট হয় তাহলে এই অল্টারনেটর গুলা কেউ এই লাইনে কারেন্ট পাঠাবে না, কারণ সবাই চাইবে ফল্ট লাইনে কারেন্ট পাঠাতে। এখানে যেহেতু তীর চিহ্ন দেওয়া, মানে এখানে স্ট্যাটিক লোড মিন করতেছে, এখানেও কেউ কারেন্ট পাঠাবে না, এখানেও কেউ কারেন্ট পাঠাবে না। তার মানে সবাই কি করবে, নিজ নিজ জায়গা থেকে এইখানে কারেন্ট পাঠাবে। এর আগে দেখছিলাম এই সাইডের গুলা বাদ যাবে, কিন্তু খেয়াল করে দেখেন এইখানে কিন্তু আগের দিনের ম্যাথের মতো কনসেপ্ট নাই। এইখানে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, কিন্তু এই পাশে বলতেছে ফ্রম গ্রিড। নর্মালি একটা ট্রান্সফরমার দিয়ে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এরকম না, এখানে বলছে ফ্রম গ্রিড। তার মানে এখানে যদি ফল্ট হয়,
এরা তো অল্টারনেটর, এরা যেমন কারেন্ট সাপ্লাই দিবে ফ্রম গ্রিড, মানে গ্রিড থেকেও কিন্তু এখানে সাপ্লাই আসবে, তার মানে এরাও কিন্তু আমাদের কাউন্ট হবে। ওই ম্যাথ আর এই ম্যাথের ভিতরে পার্থক্য জাস্ট এটা, আর কিন্তু কোনো পার্থক্য নাই। ফ্রম গ্রিড মানে এখানে কিন্তু আমাদের গ্রিড সিস্টেমটা আছে, তারা কিন্তু ঠিক এই লাইন দিয়ে আবার কি করবে, সাপ্লাই কন্টিনিউ রাখবে। এটা যদি গ্রিডের সাথে কানেক্টেড না থাকতো তাহলে আমরা এই টোটালটাকে বাদ দিয়ে দিতাম। অন্যান্য ম্যাথ আর এই ম্যাথের পার্থক্য হচ্ছে এটা। প্রশ্ন কি বলতেছে, তা 33 কেবি বাসবার সিস্টেম, ওকে। 33 কেবি যেহেতু আচ্ছা ট্রান্সফরমার তো আছে, তো এইটা হচ্ছে আমাদের 33 কেবি, যে এইটা যেখানে ফল্ট হয়েছে সেই জায়গাটা হচ্ছে 33 কেবি। সেপারেটেড বাই রিয়াক্টর, ওকে। এ ইজ ফেড ফ্রম উইথ 10 MVA 10 MVA সব দেওয়া আছে, প্রত্যেকটা 10 MVA, ইচ হ্যাভিং 0.2, এটা তো দেওয়াই আছে। আর বি ইজ ফেড ফ্রম দ্য গ্রিড থ্রু এ 50 MVA ট্রান্সফরমার, এই যে এই পাশে কিন্তু একটা গ্রিড থেকে আসলে এই করা হচ্ছে, ট্রান্সফরমারের রিঅ্যাকটেন্স দেওয়া আছে। দ্য সার্কিট ব্রেকার্স হ্যাভ ইচ এ রাপচারিং ক্যাপাসিটি অফ 500 MVA, ওকে। এটার ক্যাপাসিটি বলে দিছে। ফাইন্ড দ্য রিঅ্যাকটেন্স অফ দ্য রিঅ্যাক্টর টু প্রিভেন্ট দ্য সার্কিট ব্রেকার্স বিং ওভারলোডেড, ওকে। তার মানে সিম্পল একটা বিষয়, সার্কিট ব্রেকার 500 MVA পর্যন্ত আসলে জিনিসটাকে ট্যাকেল করতে পারবে। তার মানে শর্ট সার্কিট এমভিএ যদি 500 হয় আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু শর্ট সার্কিট এমভিএ যদি 500-র বেশি হয়ে যায় তাহলে কিন্তু সার্কিট ব্রেকার আর কিচ্ছু করতে পারবে না। তার মানে আমরা এখন ম্যাথটা উল্টা দিক থেকে করব। কিরকম, শর্ট সার্কিট এমভিএ কে 500 ধরে নেব, ধরে নিয়ে আমরা এইটার ভ্যালু বের করে দেখাবো যে এইটা মেনটেন করতে চাইলে এর ভ্যালু কত লাগবে। এই কিন্তু কোশ্চেন, বাকি সব ম্যাথে শর্ট সার্কিট এমভিএ বের করা লাগে, এখানে আমাদের ইনডিরেক্টলি শর্ট সার্কিট এমভিএই দেওয়া আছে, জাস্ট এইটা বের করতে হবে, ওকে। কিন্তু প্রত্যেকের এমভিএ আলাদা, তার মানে পার ইউনিটটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। সমস্যা না, এটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা এইটার সিস্টেমের একটা থেভেনিন আঁকাই ফেলি। ভাই আজকের ম্যাথ গুলো সবগুলো কি ভাই কি আপনার ওই গুপ্তার বইয়ের? না না, গুপ্তা তো একটা, বাকিগুলো তো বললাম তো এগুলো আশফাক হোসেন। আচ্ছা। গুপ্তা জাস্ট প্রথমটা করাইছে। এই যে এই চারটা আঁকাই ফেললাম, এই যে এইখানে ফল্ট হচ্ছে, এই হচ্ছে আমাদের সেই X0। এবার আমরা বেজ এমভিএ কাকে ধরবো, দেখতেছি এখানে 4 জন আছে, প্রত্যেকের ভ্যালু সেম, ফলে ওইটাকে বেজ এমভিএ ধরে নিলে আমাদের জন্য সুবিধা। মানে কাউকে আর চেঞ্জ করা লাগবে না। একে চেঞ্জ করা লাগবে, এটা কত হয়ে যাবে, 0.1 দেওয়া আছে, ইন্টু নিউ বেস কত, ওই যে 10, ডিভাইডেড বাই ওল্ড বেস মানে নিচের, নিজেরটা 50, মানে 0.02। এবার খেয়াল করে দেখেন ইকুইভ্যালেন্ট কত আসতেছে, এরা সব প্যারালাল, এরা সিরিজ, এইটার সাথে এইটা প্যারালাল। আচ্ছা, এই এই চারটাকে একটা সাত দিয়ে দুইটা ভাগ করে তিনটা দিলে একটা চারটা, হয়ে যাবে না? এই চারটা যেহেতু আছে, 4 দিয়ে ভাগ করে দেই আমরা, একটা পেয়ে যাবো। তাহলে 0.05, এইটার সাথে এদের প্যারালাল। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 500 MVA আছে, এইটাকে আমরা পার ইউনিট করে ফেলি, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা একটু ইজি হবে। তাহলে SC MVA, এটা পার ইউনিটে কত হবে, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ। অ্যাকচুয়াল মানে হচ্ছে 500, ডিভাইডেড বাই বেজ মানে হচ্ছে 10, মানে 50 পার ইউনিট।
ক্যালকুলেটরে করব, ঠিক আছে? তাহলে 50 সমান কত? 50 সমান হচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই এরা, ওই যে শর্ট সার্কিট এমভিএ সমান ভোল্টেজ গুণ কারেন্ট, কারেন্ট মানে ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত আসতেছে? এটাকে করলে কত আসলো? আচ্ছা, যে টার্মটাকে বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের এখানে আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি, যেগুলাকে আমরা আপাতত বাদ দিয়ে দিই, তাহলে ক্যালকুলেশনটা দেখেন ইজি, ক্যালকুলেটরে করে ফেলা যাবে। 0.05। এখান থেকে কিন্তু ক্যালকুলেটরে করলে আমাদের x0 পার ইউনিট ভ্যালু আসবে, দেন ওইটাকে আমরা অ্যাকচুয়ালে নিয়ে যাব। ভাই ভাই, এখানে 0.5 এর সাথে এই দুটো প্যারালাল না? কারণ 0.5 এক্স এর আর ওদের দুটো সিরিজ হবে না, এক্স নট আর হুম, জিরো হুম, টু। হুম, 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 হুম। এগুলো ইনভার্ট করছেন যে। তাহলে 0.0133 পার ইউনিট, এটা হচ্ছে আমাদের পার ইউনিট। এখন যদি অ্যাকচুয়াল করি, অ্যাকচুয়াল কত হবে? পার ইউনিট ইনটু বেজ। বেস দ্বিগুণ করতে হবে। বেস কত? কেভি স্কোয়ার বাই এমভিএ। 33 কেভি না? হ্যাঁ, কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে 1.452 ওহম। এটা কি ক্লিয়ার? জি ভাই ভাই, এটা লাস্টে জবাব যা লিখে দিই আর কি, জবাব 1.45 লিখে দিব আর কি। ও না লিখলেও সমস্যা নাই, আমি যেহেতু x0 লিখতেছি, যে না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এইগুলা হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনার জায়গা আছে। এই জিনিসটা নর্মালি হচ্ছে ভিকে মেহতা আর আশফাক হোসেন, এই দুই জায়গাতে মোটামুটি পাবেন। খেয়াল করে দেখেন, মানে সিম্পল একটা হিসাব কি করি, সেটা হচ্ছে যদি এখানে ফল্ট হয়, তাহলে নিশ্চয়ই এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, কিন্তু এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এ যে কারেন্টটা পাঠাবে সেটা ডিরেক্ট এর ভিতর দিয়ে আসবে। এর কারেন্টটা দেখেন এইটা দিয়ে আসবে, এর কারেন্টটা দেখেন এইটা দিয়ে আসবে। আর এই যে এইটা, এর ভিতরেও কিন্তু একটা কারেন্ট ফ্লো হবে, যেটা এর ভিতরে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এইভাবে কিন্তু সবাই কারেন্ট পাঠাবে এই লাইনে। এরা বাই ডিফল্ট সিরিজ হয়ে যাবে, বাই ডিফল্ট সিরিজ হয়ে যাবে। এদের ভিতর তো কোনো কারেন্ট ঢুকবে না, এই লাইনে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না। কারণ ওই যে একই কনসেপ্ট, ফল্ট হলে সবাই ফল্ট লাইনে কারেন্ট পাঠাবে, নিজেদের ভিতরে আর পাঠাবে না। তাহলে এই পুরো সিস্টেমটাকে এখন আমরা যদি আঁকাইতে চাই, এইভাবে আঁকাইতে হবে। এই যে বি এ আর সি এখানে প্যারালাল হয়ে এসে যাবে না? হয়, বিসি প্যারালাল হোক তাতে আমাদের কিছু যায় আসে না। চিত্র আঁকানোর পর যে যার সাথে প্যারালাল সিরিজ যা হয় হোক।
খেয়াল করে দেখেন এদের পয়েন্ট সেম। এই মাথার থেকে একটা এখানে আমাদের রিয়াকটেন্স আছে, এই যে এটার কথা বলতেছি, এরা এসে এইখানে লাগবে। কথা বুঝতে পারছেন? কিন্তু প্রবলেম হচ্ছে এটা দেখতে একটু ঝামেলা লাগতেছে আমাদের কাছে, তাই না? মানে এইখানে এসে আবার ক্যালকুলেশন করা ঝামেলা। তো যেহেতু কানেকশন এইখানে দেওয়াটা মূল বিষয়, কারণ এই নাক এরকম ঘুরাই দিলাম কি কিভাবে দিলাম সেটা আসলে বিষয় না। তাহলে এই জিনিসটাকে আমরা একটু সহজ করে আঁকাবো এই কানেকশন গুলার ক্ষেত্রে, যে এই জিনিসটাকে এই পাশ থেকে না কানেকশন দিয়ে যদি আমরা এইভাবে কানেকশন দিই, কোনো ক্ষতি আছে? সেম জিনিস। বুঝতে পারছেন? ওই ঘুরাই দিলে যা কথা, এইভাবে না দিয়ে জাস্ট আমরা মানে এক কথায় জিনিসটা সহজ করে আঁকানোর জন্য, আর কিন্তু কোনো উদ্দেশ্য না। এই আঁকানোটুকু বুঝলে দেখেন আর কোনো পার্থক্য নাই, আগের ম্যাথ আর এই ম্যাথের ভিতরে কোনো পার্থক্য নেই। এই আঁকানোটা নিয়ে অনেকের ঝামেলা লাগে যে আঁকাবোটা কিভাবে। জাস্ট এই হচ্ছে কাহিনী, শেষ, আর কিচ্ছু করা লাগবে না, বাকি নিয়ম একদম ইজি। তাহলে কিভাবে কি হচ্ছে, এরা প্যারালাল, তার সাথে এ সিরিজ, তার সাথে এ প্যারালাল, এই তো কাহিনী শেষ। এবার আমরা দেখতেছি প্রত্যেকের ভ্যালু 20 MVA জেনারেটর, সবার 20 MVA মানে মিল আছে। কমন বেস বাস বার, ওকে। স্পিড আর কানেক্টেড টু জেনারেটর সাইড অফ এ রিঅ্যাক্টর অফ 200 MVA, ওকে। সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার গুলো হচ্ছে 200 MVA, এটা বোঝাচ্ছে। ডিটারমাইন দা ওই একই কোশ্চেন দেখেন, আগেরটার যা কথা এই কোশ্চেনও কিন্তু তাই কথা। এখন সার্কিট ব্রেকার যদি 200 MVA হয়, এই কথার মানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম শর্ট সার্কিট এমভিএ 200 পর্যন্ত আসলে অ্যালাউ করব, এর বেশি আমাদের পক্ষে আর অ্যালাউ করা সম্ভব না। এই যে অ্যালাউ করতেছি, এর জন্য এই এক্স এর ভ্যালু কত হতে হবে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এটাও দেখেন এক্স, এটাও দেখেন এক্স, বাকিগুলা কত? বাকিগুলা কিন্তু আর চেঞ্জ হবে না কারণ সবার ভ্যালু সেম। এইখানে এইটার কি, আচ্ছা এইটাও এক্স, মানে এখানে আননোন অনেকগুলো চলে আসছে, সমস্যা নাই। তাহলে আগে আমাদের শর্ট সার্কিট এমভিএ, কমন বেজ আমরা 20ই ধরলাম, তাহলে সবার আর চেঞ্জ করা লাগতেছে না। তাহলে এস বি ধরে নিলাম 20, আর ভিবি কত ধরবো, ভিবি হচ্ছে 11 কেভি, প্রশ্নে দেওয়া আছে যেহেতু। তাহলে আমাদের এখন শর্ট সার্কিট এমভিএ কত হবে, 200। অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, তাহলে 200/20 যদি করি তাহলে কত, 10, তাই তো হয় নাকি? হম, 10, ওকে। 10 × 200। তাহলে সূত্রটা কি, শর্ট সার্কিট এমভিএ সমান ভোল্টেজ ইনটু ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। যেহেতু আমরা যে টার্মটাকে বাদ দিয়ে দিচ্ছি, ভ্যালু নিয়ে কাজ করতেছি, ফলে সবগুলোর যে বাদ দিয়ে দিই। আচ্ছা যে যদি বাদ দিই কাহিনী কি হয়, এখানে একটু সূত্রটা জটিল হয়, সমস্যা নাই। আমরা যেহেতু একটাই আননোন, ক্যালকুলেটরে তুলে দিলে ক্যালকুলেটরই বের করে দেবে, আমাদের এত আর কষ্ট করা লাগবে না। এই যে 0.15 ইনভার্স প্লাস এদের প্যারালাল, তো দুইটা সেম জিনিসের প্যারালাল করা মানে কি, জাস্ট 2 দ্বারা ভাগ করে দেওয়া। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ইকুইভ্যালেন্ট ইয়ে বসাইছি, আর কিচ্ছু করে নাই এক্সট্রা।
0.15 পার ইউনিট। অ্যাকচুয়াল কত হবে? এত ইনটু বেজ। তো বেজ কত? কেভি স্কোয়ার বাই এমভিএ। কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে হচ্ছে 0.9075। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন এটা বুঝতে পারছেন কিনা। তাহলে এই ম্যাথটা ইউনিক কেন? জাস্ট এই কানেকশনটা, আর কিন্তু কোনো পার্থক্য নাই। এখন আপনি বলেন, যে আপনার কথা মনে হচ্ছে কেটে কেটে আসতেছে, আরেকবার বলেন। হ্যালো? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আর দুইটা ম্যাথ করাতে যাচ্ছিলাম, বাট আজকে আসলে একটু শরীরটা খারাপ, এজন্য আমি আর ম্যাথ করাচ্ছি না। এই ম্যাথটা, এটাও কিন্তু দেখেন আগের ম্যাথটার মতোই, সেম কানেকশন। ওই যে শুধুমাত্র এই রিঅ্যাকটেন্সটা কিভাবে বসবে সেই অ্যারেঞ্জমেন্টটা ঠিক করলেই কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে। বাকি কোশ্চেন কিন্তু সেম, যে শর্ট শর্ট সার্কিট এমভিএ বের করো, ফল্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কে কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটা ক্যালকুলেশন করতে হবে। আর অবশ্যই ফল্ট কারেন্ট কত সেটা বের করা লাগবে। ওই ডিস্ট্রিবিউশন করলে এমনি বাই ডিফল্ট ওটা চলে আসবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আর এই যে ভিকে মেহতার এই টাইপের ম্যাথ, এইগুলাকে আসলে যে টাই বার বলে, এই ক্যালকুলেশন গুলো আসলে কিভাবে করা যাইতে পারে, আগের ম্যাথটা বুঝতে পারলে কিন্তু এইটা আসলে বোঝা খুব একটা কঠিন কিছু না, কারণ একই টাইপের কানেকশন। তো আমরা এইটা হচ্ছে নেক্সট ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এই ভাইয়া দুইটা ম্যাথ। বুঝিনি ভাই আমি। ভাই আমি নেট আচ্ছা, নেট চলে গেছিলাম, তবে আরেকবার এই যে একটু। এই ম্যাথটা আর এই ম্যাথটা হচ্ছে আমি আলোচনা করতে চাচ্ছিলাম আজকে, বাট আমার শরীরটা একটু খারাপ, এজন্য আমি আজকে আর আগাচ্ছি না। এই ম্যাথটা একই টাইপের, এগুলাকে বলতেছি টাই বার। এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই টাইপের কানেকশন গুলা নর্মাল কানেকশন থেকে একটু আলাদা। এই যে একটু ঘুরায় চিন্তা করতে হয়। তো এই যে ঘুরায় চিন্তা করতে হয় ওই জিনিসটাকে আমরা প্রথমত সহজভাবে আঁকাই ফেলবো, আমাদের রেগুলার যেসব সার্কিট আমরা ইউজ করি তার মতো করে। দেন আমরা সলভ করব, বাকি কোশ্চেন সেম। এগুলাতে ওই শর্ট সার্কিট এমভিএ বের করতে বলতেছে, কারেন্ট বের করতে বলতেছে, এইগুলা জাস্ট কানেকশনটা কিভাবে ইজি করব সেটাই হচ্ছে বিষয়। তাহলে এই দুইটা আমাদের হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আপাতত যতটুকু দেখালাম এইগুলা করেন। আর মোটামুটি এত বই করা লাগবে না। স্টিভেনসন, ভিকে মেহতা, এই দুইটা যদি ভালো করে করেন দেখবেন যে হাদিস আতাদও করতে পারবেন। অন্যান্য যেসব বই আমি করাচ্ছি এগুলা করতে পারবেন যদি চান তো। আর টুকটাক ইউনিক জিনিস যেসব আমার চোখে পড়তেছে সেগুলো তো আমি টুকটাক করে অ্যাড করে দিচ্ছি, ওইটা সমস্যা না। ওইগুলা জাস্ট খেয়াল রাখবেন তাইলেই হবে। এগুলো একটু নোট করে রাখবেন, তাহলে দেখবেন যার ঝামেলা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভাই আসসালামু আলাইকুম।